দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প মেঘমল্লার। এই ছোট গল্পটি নিয়ে আজ আমি তোমাদের আলোচনা করব। দেখো, এই ছোট গল্পটির আমরা কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো এবং তার সাথে ছোট গল্পটি সম্পর্কে সামান্য তথ্য তো বলবোই, এর যে বিষয়বস্তু সেটিও একটু তোমাদের সাথে আলোচনা করব এবং এর প্রকাশকাল, কোন পত্রিকায় ধরো ছাপা হয়েছে, সবকিছুই তোমাদের সাথে আজকে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। সুপ্রাচীন বৌদ্ধ যুগ, নিসর্গ, ইতিহাস, নরনারীর প্রেম, এই সব কিছু মিলেমিশেই গড়ে উঠেছিল এই মেঘমল্লার নামক ছোট গল্পটি। মেঘমল্লার গল্পটির প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় ফাল্গুন 1330 বঙ্গাব্দে। যদি খ্রিস্টাব্দ হিসাবে বিবেচনা করো সেক্ষেত্রে বলতে হবে 1924 খ্রিস্টাব্দের মার্চ মাসে এটি প্রকাশিত হয়েছিল। চিরন্তন রোমান্টিক রসের আস্বাদনের ফলেই এই গল্পটি আজও পাঠকের মনে এক অদ্ভুত সাড়া দিয়ে চলেছে। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল মেঘমল্লার নামক একটি গল্প সংকলনে। প্রকাশকাল ছিল 1338 বঙ্গাব্দ এবং তুমি যদি খ্রিস্টাব্দ হিসেবে ধরো তাহলে প্রকাশকাল ছিল 1932 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি। মেঘমল্লার গল্পটির কেন্দ্রবিন্দুতেই রয়েছে মানুষের প্রত্যাখ্যান জনিত একটি প্রেমের কাহিনী। এই গল্পে আমরা দেখতে পাই বৌদ্ধ যে ধর্ম, সেই বৌদ্ধ ধর্ম মত অনুসারে দেবী সরস্বতীকে বন্দিনী করতে চেয়েছিলেন আজীবন সন্ন্যাসীর শিষ্য গুণাঢ্য। সেই উদ্দেশ্যে গুণাঢ্য নিজের জালও বিস্তার করে ফেলেছিল। আমরা প্রথমেই দেখতে পাই এই গল্পটি শুরু হয়েছিল 10 পারমিতার মন্দিরে। এই 10 পারমিতার প্রাধান্য দেবী হলো প্রজ্ঞা পারমিতা, অর্থাৎ প্রধান দেবী হলেন প্রজ্ঞা পারমিতা। এদের মধ্যে প্রজ্ঞা হলো প্রধান এবং অন্যান্য পারমিতারা হলো এর পরিবার বিশেষ। গল্পে 10 পারমিতার মন্দির প্রাঙ্গণেই আমরা দেখতে পেয়েছিলাম শুরু হয়েছিল সাপুড়েদের খেলা দেখাবার জন্য জনসমাবেশ। গল্পের নায়কের নাম হলো প্রদ্যুম্ন। সেই প্রদ্যুম্ন এই সাপুড়ের খেলা দেখার জন্য ভিড়ের মধ্যে মিশে যায় এবং ভিড়ের মধ্যে মিশে গিয়ে হঠাৎ সে সুরদাসকে দেখতে পেয়েছিল। গল্পে এই গায়ক সুরদাসকে কেন্দ্র করেই জমাট বেঁধেছে গল্পের মূল প্লট। ইতিহাসে আশ্রয়ী বিভূতিভূষণ যে স্থানের কথা এই গল্পে উল্লেখ করেছিলেন তাও ইতিহাস সম্মত হয়ে ওঠে। যে স্থানের কথা এই গল্পে উল্লেখ করা হয়েছিল সে স্থানের নাম হলো অবন্তী নগর। মেঘমল্লার গল্পটির পরিবেশ সৃজনেও রয়েছে অপার রহস্য ও নাটকীয়তা। এই গল্পের প্রেক্ষাপট যদিও ধূসর অতীতের রোমান্স লক্ষণাক্রান্ত, তবুও এর মধ্য থেকে বিভিন্ন ভারতীয় ধর্ম সাধনার আভাস আমরা পেয়ে থাকি। 10 পারমিতার মন্দির, মগধ, অবন্তী, কৌশাম্বী, ভদ্রাবতী নদী, মহাকোঠি বিহার, তক্ষশিলা, উরুবিল্ব, বিদিশা প্রভৃতি স্থানের উল্লেখ লেখক বিভূতিভূষণের বৌদ্ধ ধর্মের প্রতি বিশেষ চাহিদার পরিচয় দিয়ে থাকে আমাদের সামনে। পাশাপাশি এই গল্পে বিশেষ প্রাধান্য লাভ করেছিল সরস্বতীর প্রসঙ্গ। তবে মেঘমল্লার গল্পে বর্ণিত বৌদ্ধ তান্ত্রিক প্রেক্ষাপটে যে সরস্বতী, সেই সরস্বতীর সাথে আমাদের যে ধরো এই মার্চ ফাল্গুনের দিকে যে সরস্বতী পূজা হয় যেটি, সেই সরস্বতীর কোনো মিল আমরা খুঁজে পাই না। এছাড়াও বলতে হয় দেখো গুণাঢ্য, এই গুণাঢ্য নামটি তো এই ছোট গল্পে সব সময় আমরা পাই। তো সেই গুণাঢ্য শব্দটির অর্থ হলো গুণবান, অর্থাৎ যে বিভিন্ন গুণে সমৃদ্ধ। কিন্তু এই গল্পে গুণাঢ্য নামক
ব্যক্তিটিকে আমরা কি সর্বগুণ সমন্বিত বলতে পারি? সে যে গুণাঢ্য, সে যে সুরদাস নয়, তা আমরা জানতে পারি কাহিনী বেশ কিছুটা এগিয়ে যাবার পর। গুণাঢ্য কোন উদ্দেশ্যে প্রদ্যুম্নের কাছে এসেছিল তা গল্প চলতে চলতে আমরা বেশ কিছুদিন পর তা স্পষ্ট বুঝতে পারি। উদ্দেশ্য সিদ্ধির জন্যই মূলত সে প্রদ্যুম্নের কাছে তার পরিচয় গোপন করেছিল। নদীর ধারে সরস্বতী মন্দিরের পাশে যে ভগ্নস্তূপ, সেই ভগ্নস্তূপে সাময়িক আস্তানা লোকালয়ে বসবাসের পরিবর্তে সেই ভগ্নস্তূপকে বাসস্থান হিসাবে নির্বাচন শুরু করাতেই মানুষটি সম্পর্কে প্রদ্যুম্নকে কৌতূহলী হয়ে উঠতে দেখি আমরা। আর এই কৌতূহলী মনোভাব প্রদ্যুম্নকে ভবিষ্যতে এক বিরাট বিপদের সম্মুখীন করে তুলেছিল। দেখো, এই গল্পটিতে আমরা সরস্বতীর প্রসঙ্গ পেয়েছি, এটা আমরা একটু আগেই বললাম। গল্পের মধ্য পরিধিতে সেই মায়াবী আষাঢ়ী পূর্ণিমার রাতে নেমে এসেছে, যে রাতে তন্ত্রসাধক সুরদাস ওরফে গুণাঢ্য প্রদ্যুম্নের সাহায্যে দেবী সরস্বতীকে বন্ধন করতে চেয়েছিল। এই বন্ধনের সাথেই জড়িয়ে আছে বহু দিনের অতৃপ্ত এক ক্ষুধা, যা গুণাঢ্যের চোখের ভাষায় প্রদ্যুম্ন লক্ষ্য করেছিল। আসলে বিভূতিভূষণ প্রকৃতিকে জড় সৌন্দর্য কিংবা মানব জীবনের নিছক পত্র চিত্র হিসাবে কখনোই ভাবেননি। মেঘমল্লার গল্পটিতেও প্রকৃতির ব্যবহারের এক গভীর তাৎপর্য রয়ে গিয়েছে। দেখো, গল্পের নাম যেহেতু মেঘমল্লার, তাই গল্পের নামকরণেও আমরা বর্ষার অনুষঙ্গ খুঁজে পাই। আসলে মেঘমল্লার হলো বর্ষার এক ধরনের রাগ। আমরা গল্পটি তো কম বেশি সবাই পড়েছি। গল্পটি পড়ার পরে আমরা দেখেছি গল্পের শুরুর যে দিন, সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ সংক্রান্তি, আর তার সাথে ছিল সেই দিনটি পূর্ণিমা তিথি। এবং গল্পটি যখন শুরু হয়েছিল, শুরুর স্থানটি ছিল 10 পারমিতার মন্দির, অর্থাৎ বিমূর্ত ধারণা থেকে 10 পারমিতার সেই মহাযান যুগে মূর্ত দেবতায় পরিণত হয়েছিল এবং সে নিত্য পূজিতও হতো। সে মন্দিরে নিত্য চলতো সন্ধ্যা আরতি, সেই মন্দিরে লোকের ভিড় জমতো এবং কিশোরী সুনন্দা আরতি পর্যন্ত সেই মন্দিরে থাকতো, তারপর সে বাড়ি ফিরতো। দেখো, তার বাবা এসব যে জানতো না তা নয়, তার বাবা সবকিছুই জানতো, তবুও বাবার কোনো আপত্তি ছিল না। জ্যৈষ্ঠ সংক্রান্তির উৎসবে চারপাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল পূজা দিতে। সেই উপলক্ষে আমরা দেখেছি একটি বড় মেলাও সেখানে বসেছিল। অন্যদিকে মহাযান বৌদ্ধ ধর্মের এই ঐশ্বর্য মুখর সময়ে বিহারের অল্প দূরে প্রাচীন সরস্বতী মন্দির ছিল অবহেলিত। সেই মন্দির প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছিল। সেই মন্দির ছিল সম্পূর্ণভাবে প্রতিমা বিহীন। বিহারের আচার্য বসুব্রত বারবার বোঝাতে চেয়েছিলেন যে কলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী যে মূর্তি হিন্দুরা কল্পনা করে থাকেন, সেটা নিছক কল্পনাই, তার সাথে বাস্তবের কোনো মিল নেই। মহাযানের ব্যাপ্তির পাশাপাশি আমরা বজ্রযানের সাড়ম্বরে আগমন ধ্বনিও এই গল্পে দেখতে পাই। আচার্য পূর্ণবর্ধনের উক্তিতে সেই আভাস আমরা পেয়ে থাকি। পদ্ম সম্ভব আর তার কিছু কাণ্ড জ্ঞানহীন তান্ত্রিক শিষ্য দেশের ধর্ম কর্ম লোপ করার বাসনা নিয়ে বসেছিলেন। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এরা
এমন কোনো কাজ নেই যে করতে পারে না। সুতরাং এই গল্পের ঘটনা প্রবাহ ছিল পদ্ম সম্ভবের সমকালীন, অর্থাৎ অষ্টম কিংবা নবম শতাব্দীর কাছাকাছি পর্যায়ের। মহাযান বৌদ্ধ মত তখন ছিল ঐশ্বর্যের শিখরে। এই গল্পের নায়ক প্রদ্যুম্ন ছিল সেই মহাকোঠি বিহারের তরুণ শিক্ষার্থী। সে ছিল অনেকটা কৌতুকপ্রিয়, আবার সে ছিল বেশ অবাধ্য। পূর্ণিমা রাত্রে আমরা দেখতে পাই সে ত্রিপিটকের পাঠ ফেলে বেরিয়ে পড়েছিল প্রেয়সী সুনন্দাকে বাঁশি শোনাবে বলে। আসলে প্রদ্যুম্ন শিখতে চেয়েছিল বীণা বাজানো, তাই তার নিজের ইচ্ছা পূরণ করার জন্যই সেই বীণ বাজানো, অ্যাকচুয়ালি বীণা না, বীণা তো অন্য জিনিস, বীণ, সেই বীণ বাজানো ওস্তাদ খোঁজার জন্যই সে চালাক চতুর গুণাঢ্যের পাল্লায় বা খপ্পরে পড়ে যায়। গুণাঢ্যের চক্রান্তেই সে মেঘমল্লার বাজিয়ে দেবী সরস্বতীকে টেনে এনেছিল ভূমিতে, এবং প্রদ্যুম্নের অলক্ষ্যেই দেবী তার আত্মপরিচয় ভুলে দুষ্ট কামুক তান্ত্রিক গুণাঢ্যের বশীকরণ মন্ত্রে বন্দিনী হয়েছিলেন। কিন্তু যখনই প্রদ্যুম্ন নিজের অজানিত সেই পাপের কথা জানতে পেরেছিল, সে বেরিয়ে পড়েছিল দেবীর বন্ধন মুক্তি ঘটাতে। 1 বছর দীর্ঘ সে অনুসন্ধান করার পর সে দেবীর খোঁজ পেয়েছিল উরু বিলব গ্রামের কাছে। উরু বিলব গ্রামে সিদ্ধার্থ মার বিজয় পূর্বক বন্ধুত্ব লাভ করেছিলেন এবং অবিশ্বাসীদের বিশ্বাস লাভ করার জন্য পরবর্তী সময়ে এক মহানাগকে দমন করেছিলেন। বুদ্ধের কাম বিজয় ও নাগ বিজয় যে লীলাভূমি ছিল, সেই স্থানেই প্রদ্যুম্ন দেবীকে গুণাঢ্যের সেই গুরু প্রদত্ত মন্ত্রপুত জল ছিটিয়ে সচেতন করলো এবং মুক্ত করলো। তবে এটা জানা ছিল যে এই জলস্পর্শে দেবীর মুক্তি যে ঘটাবে, সে চিরকালের জন্য পাষাণ হয়ে যাবে, তাকে স্বয়ং দেবীও উদ্ধার করতে পারবে না। প্রদ্যুম্ন আষাঢ়ী পূর্ণিমার রাতে স্বপ্ন দেখেছিল নদীগর্ভে বন্দিনী সরস্বতীর কোমল দুটি চরণকে আক্রমণ করেছে নদীর জলের কিছু দুষ্ট মাছ। সেই দৃশ্য দেখে নিষ্ঠুর হাসি হেসেছে গুণাঢ্য মুন্ডধারী এক বিশালাকৃতির মাছ। স্বপ্ন এই গল্পে যেন দেবদেবী কর্তৃক প্রদত্ত ছিল। গল্পের শেষে আমরা দেখতে পাই দেবীর মুক্তি লাভের পর আবার স্বপ্ন দেখেছিল। এবারে স্বপ্ন বারে বারে দেখেছিল বিরোহিনী সুনন্দা। সে স্বপ্ন দেখেছে অচেনা পাহাড়ে ঘন বেদ বনে আর বাঁশের বনের মধ্যে লুকানো এক অর্ধভগ্ন পাষাণ মূর্তি, এবং অন্ধকার অর্ধরাত্রে জনহীন পাহাড়ে বাঁশগুলোর মধ্যে ঝোড়ো হাওয়া ঢুকে কেবল বাজছে মেঘমল্লার। সরস্বতীর বন্ধন দশা ঘটাবার প্রাককালে সমগ্র বর্ষা মুখর প্রকৃতির মধ্যে বিভূতিভূষণ দেখেছিলেন মেঘদূতের বিরোহিনী পুরো সুন্দরীর ছায়া। ভদ্রাবতী নদীটির মধ্যে তিনি দেখেছিলেন মিলন উৎসুকা সুন্দরীর প্রিয় অভিসার। গল্পের শেষে এই বিরোহিনী ও মিলনের ইচ্ছাময়ী ব্যক্ত প্রকৃতি সংহত হয়ে এসেছিল একটি নারীর মধ্যে। সেই নারীটি হলো সুনন্দা। আমরা কল্পনা করতে পারি সুনন্দার এই ব্যাকুল প্রতীক্ষা একদিন শেষ হবেই। সরস্বতীর দেখানো পথ অনুসরণ করেই সে প্রদ্যুম্নকে আবার পুনরুত্থান করে নিয়ে আসবে। ততদিন অন্ধকার
মধ্যরাত্রে স্বপ্নে সে শুনতে পাবে মেঘমল্লার। দেখো, গল্পটি যথেষ্ট কঠিন। গল্পটি আমি বোঝানোর ক্ষেত্রেও যথেষ্ট কঠিন ভাষা এখানে প্রয়োগ হয়েছে। তোমরা আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছো। আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা এরপরে বিভূতিভূষণেরই লেখা আরেকটি গল্প সেটা নিয়ে আলোচনা করব। আজ তাহলে এটুকুই।